আর্মি অগ্নিবীর অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আজকে একটা জিকে জিএস এর ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। এই ধামাকা ক্লাসে আমাদের 10টা কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন? 10টা কোশ্চেন থাকবে জিকে জিএস এর। কিন্তু চারটা অপশনকে আমরা ভালোভাবে ডিটেলসে আলোচনা করব, একদম পোস্টমর্টম করব। তো অবশ্যই ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হয়েছে, দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে। প্রত্যেকে কি করবে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এই কয়েকটা দিন আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো প্রত্যেকে রিকোয়েস্ট করছি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি এইখান থেকে তোমরা অনেক কটা কোশ্চেন পেয়ে যাবে। বোঝা গেছে? এবং আমাদের এই চ্যানেলে নতুন থাকলে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এইখানে প্রতিদিন জিকে জিএস এর ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের আমরা কোশ্চেন গুলো শুরু করি। আর বারবার বলছি যে অবশ্যই দেখো, ক্লাসগুলো কন্টাক্ট করতে অবশ্যই আমাদের পরিশ্রম, বলতে পারো যে কি অনেক কষ্ট লাগে। তো তোমরা জাস্ট ভিডিওটা পেয়ে যাচ্ছ, বাট তোমাদের জন্যই আমরা নিয়ে আসবো বেটার। এবং আমাদের টপ 100 কোশ্চেন করছিলাম, তার পার্ট 1 করেছি, পার্ট 2টা আমরা নেক্সট ডে মানে কালকে করব। সেকেন্ড যে পার্টটা সেটা কালকে করব। তো তবে একটু সবাই প্রতি একটু লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তো চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। বুঝছেন, নিচের কোন ঘটনাটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ নয়? আলোর প্রতি আলো আলো যে অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন সেটা উদাহরণ নয়। সেটা কি? সেটা হয়ে যাবে আমাদের জলে নিমজ্জিত পেন্সিল বাঁকা দেখায়। দেখবে জলে নিমজ্জিত করলে পেন্সিলটা মনে হয় একটু বেঁকে গেছে, উপরে থেকে উঠে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয় না। আলোর প্রতিফলন অভিনয়ের জন্য কি হতে পারে? এই যে হিরের চকচক বলতে পারো, যে বাকিগুলো যেগুলো হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো সব থেকে বেশি যেটা আছে যেটা হচ্ছে হীরের অত্যাধিক যে উজ্জ্বলতা বা চকচক করে, এটা কিসের জন্য? তখন এটা বলবে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু এটা হয়ে থাকে। চলো এবার আমরা কি বললাম যে ডিটেলস আলোচনা করব। বলছে জলে নিমজ্জিত হওয়া যে ঘটনাটা সেটা কিন্তু আমাদের হবে অ্যান্সার। তাহলে এটা কিসের জন্য হয়? এটা হয় আলোর প্রতিসরণের জন্য, রিফ্র্যাকশন। বলছে পেন্সিল বেঁকে দেখা যাওয়ার কারণ হলো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তাদের দিকটা পরিবর্তন হয়ে যায়। অপটিক্যাল ফাইবার, দেখো এখানে যে অপশন গুলো ছিল তার মধ্যে হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কি? এটি বর্তমানে ইন্টারনেট সংযোগ মূল ভিত্তি যা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে। দেখো চারটা অপশনে কিন্তু আলোচনা করলাম। মরুভূমি মরীচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপরে হচ্ছে যে কি এইটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এবং হীরের চকচকাটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। তো এইভাবে চারটা অপশন, মানে একটা কোশ্চেনে আমরা চারটা কোশ্চেন পড়ছি, মানে 10টা পড়বো, মানে ইনটু 4, মানে বলতে পারি যে 40টা কোশ্চেন আমরা আজকে পড়বো। তো ভালোভাবে ক্লাসটা দেখো। বলছে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের 42তম সংশোধনী যেটা আছে 1976 সালে, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের বারবার কিন্তু পরীক্ষায় এসেছে আমাদের এটা। তো একটুখানি আমরা ডিটেলস আলোচনা করি। তাহলে কি বলছে 42তম সংশোধনীটাকে হচ্ছে, এখানে কি হয়েছিল? জরুরি অবস্থার সময় এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দ তিনটি যুক্ত করা হয়। 44তম সংশোধনীটা কি? এর মাধ্যমে সম্পত্তির যে অধিকার, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া, এটা প্রশ্ন কিন্তু আসে। 52তম সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল? দলত্যাগ বিরোধী আইন, যেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, দলত্যাগ, একটা দলে ছিলাম আমি, আরেকটা দলে চলে গেলাম, এই যে জিনিসগুলো, এটা দলবিরোধী আইন, এটা কততম সংশোধনীর মাধ্যমে সাথে যুক্ত হয়েছিল? 52তম সংশোধনী। এগুলো কিন্তু একটুখানি আমাদের বলতে পারো যে রিসেন্ট কারেন্ট হিসেবে আমাদের চলছে এইসব জিনিস। তো তোমরা প্রত্যেকে এই জিনিসটাই কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট, এইবারে পরীক্ষাতে আসার মতো। 3 থেকে প্রশ্ন দেখো। বলছে 1929 সালের কংগ্রেস লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? দারুণ, এটা কি হয়ে যাবে? আমাদের জওহরলাল নেহেরু, যেটা হচ্ছে বি অপশন সঠিক অ্যান্সার। কিন্তু আমরা বাকিগুলো কিন্তু আমরা আলোচনা করব। দেখো আমাদের কি বলছে দেখো। বলছে এই অধিবেশনে প্রথমবার তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় এবং 26শে যে জানুয়ারিটাকে আমরা কি করলাম? স্বাধীনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মহাত্মা গান্ধী, দেখো ভেরি ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী একটাই আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সেটা কোনটা? সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। কত সালে? 1924 সালে। ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এসেছে। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী।
তাহলে আমাদের এই দুটোতে কিন্তু সভাপতিত্ব করেছেন, যেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। বলছে মানুষের পাচনতন্ত্রে কোন অঙ্গে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়? এটা হয়ে যাবে কি অ্যান্সার? পাকস্থলী। এটা হয়ে যাবে আমাদের বি অপশন, একদম সঠিক অ্যান্সার। চলো আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই। তাহলে মুখগহ্বর কি হয়? দেখো মুখগহ্বরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর আসল কাজটা শুরু হয়, এখান থেকে শুরু হয়, দেন আমরা কিন্তু আস্তে আস্তে যাই। তো এখানে কি হয়? এখানে শুধু শর্করা বা কার্বোহাইড্রেটের জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়ে যায় টায়ালিন উৎসেচকের মাধ্যমে। টায়ালিন আমাদের মুখের মধ্যে একটা উৎসেচক থাকে, যেটা হচ্ছে টায়ালিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আছে। পাকস্থলী, এখানে পেপসিন নামক যে আমাদের উৎসেচক থাকে, পাকস্থলীতে কি থাকে? পেপসিন নামক আমাদের একটা উৎসেচক থাকে, যেটা প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে দেয়। এগুলো কিন্তু তোমাদের আর্মিতে কিন্তু সায়েন্সের প্রশ্ন আসে, বেশ ভালো লেভেলের গভীর থেকে প্রশ্ন আসে। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। ক্ষুদ্রান্ত, এখানে কি হয়? খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়ে যায়। এখানে কিন্তু খাদ্যের যা ওর ভিতরে যা আমাদের প্রোটিন বলো বা যাই থাকুক না কেন, সবকিছু একদম বের করে নেওয়া, শোষণ করে হয়ে যায়। ঠিক আছে, করা হয়ে যায় এবং সম্পূর্ণভাবে বলা আছে এই কারণে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে নিচের কোনটি ভারতে প্রত্যক্ষ কর, মানে ডিরেক্ট ট্যাক্স, একদম ডিরেক্ট ট্যাক্স? এটা কি হয়ে যাবে? কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে একদম ডিরেক্ট তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। দেখো, কর্পোরেট ট্যাক্স হয়ে গেল প্রত্যক্ষ কর বা আমাদের ডিরেক্ট ট্যাক্স। সেগুলো কি দেখো, এর মধ্যে অন্যান্য যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্সটাও কিন্তু ডাইরেক্ট তোমার কাছ থেকে নিবে। পরোক্ষ মানে হচ্ছে যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারো, ঠিক আছে, ইনডিরেক্ট, যেটা হচ্ছে জিএসটি, একটা বৃহৎ পরোক্ষ ট্যাক্স বা 2017 সালে কিন্তু চালু হয়েছে। বুঝতে পেরেছো তো? এটা পরোক্ষ, মানে অন্যরকম ভাবে নিবে। ধরো বলে যেতে পারে যে কি তুমি একটা জিনিস কিনলে, বই কিনলে বা একটা কোনো খাবার কিনলে, ওখানে একটা ট্যাক্স চাপানো, যে তোমার কাছে ডাইরেক্ট কেউ কিন্তু নিচ্ছে না, ওই ওই প্যাকেটে কিনছো, ওর বদলে তুমি দিচ্ছ। বুঝে গেছে? তো মানে ধাপে ধাপে যাবে, মানে তোমার কাছে ডাইরেক্ট চেয়ে নিচ্ছে না, এটাকে বলছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে জিএসটি। ছয়টা দেখো, বলছে ম্যাপেল লিফ, এটা কোন দেশের প্রতীক? ম্যাপেল লিফ, এটা হচ্ছে যে আমাদের কানাডা। বি অপশন, কানাডার কিন্তু আমাদের এটা একদম সঠিক অ্যান্সার। যেটা কি হয়ে যাবে দেখো, আমাদের কি হচ্ছে গোল্ডেন, দেখো আমেরিকা কি হয়? আমেরিকা হয় গোল্ডেন রড, আর আমেরিকার গোল্ডেন রড বা ইগল থাকে। অস্ট্রেলিয়া কি থাকে? ক্যাঙ্গারু বা গোল্ডেন হোয়াটল, আমাদের বলতে পারো যে কি ক্যাঙ্গারু। নেদারল্যান্ড কি হয়? নেদারল্যান্ডে লায়ন বা সিংহ থাকে। হুম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসার আগে তোমাদেরকে আমি একটু কথা বলি। দেখো আমাদের 49 টাকার যে ব্যাচটা আছে, আমরা সম্ভবত এটাকে একটু প্রাইসটাকে ইনক্রিজ করে দেবো ভাবছি। তো অবশ্যই অবশ্যই প্রাইস ইনক্রিজ করার আগে তোমরা যারা নিতে চাইছো নিয়ে নাও, আমি কিন্তু প্রাইসটা ইনক্রিজ যখন তখন করে দিতে পারি। তো মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 25টা, একদম আর্মি এক্সাম দিচ্ছ এরকমটাই তুমি কিন্তু ফিল করবে পরীক্ষা হলে, ঠিক আছে, মানে যখন মক টেস্ট গুলো দিবে। তো এই যে এত সুন্দর এত অল্প টাকায় তোমাদের জন্য করেছি, তো এই সুযোগ হাতছাড়া করো না। যারাই তোমরা আর্মি অগ্নিবীরের জিডি দিবে, টিডিএন দিবে, ডাব্লিউএমপি দিবে, যারাই দিবে, আমাদের এই মক টেস্টটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু কন্ডাক্ট করা হয়েছে। কোথায় পাবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেইখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো দা ফার্স্ট টেস্ট একাডেমিটা হচ্ছে আমাদের মেন চ্যানেল। এখানে ম্যাথ, জিকে, জিআই সমস্ত ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হয়। তো অবশ্যই এই চ্যানেলটাও তোমরা পারলে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই। বিখ্যাত চিপকো আন্দোলন, দেখো এইটা না কালকে আমি কোশ্চেন নিয়েছিলাম, যেটা 50টা কোশ্চেন করেছিলাম আমাদের পার্ট 1, এইখানে একটুখানি ওটা ভুল মানে বলা হয়েছিল। যাই হোক মাইন্ড থেকে হয়তো কোনো সমস্যা কোনো কারণে বেরিয়ে গিয়েছিল, তো আমরা একটু ভুল বলে ফেলেছিলাম। তো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম এর আগের দিনে, সেটা হচ্ছে 1983 সাল। দেখো একটু ভুল হয়েছে, তো আমি ক্লাসটা আবার রিচেক করেছি, এরকম করি কিন্তু, ঠিক আছে, এরকম ভয় একদম পাবে না। একটুখানি ভুল হয়েছে, তার জন্য আমি ওটা আবার ঠিক করে দিচ্ছি। তো এখানে যা পাবে একদম একদম মানে বলা যেতে যা পাবে একদম দারুণ ক্লাস পাবে। হ্যাঁ, অনেক জায়গায় ভুলভাল পড়িয়ে দিতে পারে, অনেক জায়গায় ভুল। এবার দেখো একটাই হয় ভুল পড়ানো, একটা হচ্ছে ভুল হয়ে যাওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে, ওইখানে আমি ভুলটা এখানে সঠিক করে দিচ্ছি। কিন্তু ভুলই পড়িয়ে দেয় অনেক জায়গায়। এগুলো কিন্তু একটু দেখে শুনে পড়াশোনা করবে, ঠিক আছে? তো এটা কি দেখো, আমাদের এর আগে আমি 1983 সাল বলেছিলাম, কিন্তু এটা নয়, এটা 73 হবে, ঠিক আছে? চিপকো আন্দোলন কি হয়েছে দেখো, এটা ডিটেলস আমি আলোচনা করে দেবো। দেখো বলছে যে চিপকো আন্দোলনটা আমাদের 1973 সালে শুরু হয়েছিল। চলো একটু ডিটেলস আলোচনা করে দেখো। বলছে নেতৃত্বকে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। বলছে সুন্দরলাল বহু গুণা এবং হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট, এরা কিন্তু আমাদের
চিপকো আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে? এখানে দেখো কি বলছে, উদ্দেশ্য কি ছিল? উত্তরাখণ্ড যেটা তৎকালীন বলছে এখন হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, আ মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে কি করছে? গাছ কাটছিল। দেখবে এই ছবিটা খুব আমরা দেখতে পাই কোন রকম ইয়া দেখবে যে কোন বই-টই আমি দেখেছি। আ তো সেখানে ভাল লাগে। কিরকম? যে ওই যে গাছগুলোকে এরকম চিপে থাকলো। দেখবে জিওগ্রাফি তোমাদের কাছে বই থাকলে তোমরা দেখতে পাবে। যে গাছটাকে এরকম করে চিপকে ধরেছিল যাতে আমি কাটতে দেব না। ঠিক আছে? এই কারণে এটার নাম হয়ে গেছে চিপকো আন্দোলন। বুঝতে পেরেছো? এই যে গাছকে জড়িয়ে ধরেছিল তাই এর নাম দেওয়া হয়েছিল চিপকো আন্দোলন। বলছে আধুনিক পর্যায় সারণীতে মডার্ন পিরিয়ডিক টেবিল নিষ্ক্রিয় গ্যাসগুলো কোন গ্রুপে রাখা হয়েছে? এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের সি অপশন ১৮ নম্বর গ্রুপে রাখা হয়েছে। দেখো বলছে যে কি আম ১৮ নম্বর দেখো এই যেমন নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন আরো আছে। ঠিক আছে? তো এগুলোকে বলছে আমাদের নোবেল গ্যাস। ১৭ তম আমাদের যে আম আ গ্রুপটা আছে সেখানে কি আছে? হ্যালোজেন মৌল আছে। হ্যালোজেন মৌল কোন যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আরো আছে। ঠিক আছে? এবং গ্রুপ 1 যেটাকে ক্ষার ধাতু রাখা হয়। ক্ষার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এইগুলো হচ্ছে এরকম। এরকম ডাইরেক্ট দিয়ে দিতে বলতে পারে যে পর্যায় সারণী নিরিখে আমরা বা এটা কি ধরনের আমাদের একটা ধাতু। ঠিক আছে? বা মৌল। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আর্মিতে আসতে পারে। তো এগুলো একটুখানি দেখে নিবে। ঠিক আছে? পর্যায় সারণীটা ভালোভাবে দেখে নিবে। পর্যায় সারণী থেকে প্রশ্ন আসে। আলোর প্রতিসরণের ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? আলোর যে প্রতিসরণ তার জন্য কি ঘটে? তারা যে ঝিকিমিকি করে এই যে সি অপশন যেটা এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো তারাদের ঝিকিমিকি। আকাশ নীল কেন দেখায়? আকাশে যে নীল রং দেখায় কেন? বারবার পরীক্ষাতে আমাদের এসেছে। আমরা যখন এখন যদি বাইরে যাই তাহলে দেখতে পাই যে আকাশটা নীল দেখাচ্ছে। তো এটা হয় আলোর বিক্ষেপণের জন্য। আলোর জন্য হয়। কিন্তু তুমি যদি মহাকাশের আমাদের বায়ুমণ্ডলের বাইরে চলে যাও তাহলে পুরোটাই কালো আর কালো অন্ধকার। ঠিক আছে? কিন্তু আমরা এখান থেকে আকাশটাকে কিভাবে নীল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। মরীচিকা কি? এই তো একটু আগে বললাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। আর রামধনু কিসের জন্য হয়? আলোর বিচ্ছুরণের জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। যখন তখন কিন্তু পরীক্ষাতে তোমাদের দিয়ে দিতে পারে। রামধনু কিসের জন্য? আলোর আ বিচ্ছুরণের জন্য হয়। বলছি যে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপটা হয়ে যাবে আমাদের লন টেনিস যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। দেখো এটা হচ্ছে পুরুষদের জন্য খেলা একটা লন টেনিস এবং মহিলাদের টেনিস কি? মহিলাদের এই ধরনের প্রতিযোগিতাকে বলা হয় বিলি জিন কিং কাপ। সরি বিলি জিন কিং কাপ। তো এটা একটু মনে রাখবে এই ধরনের প্রশ্ন আসে এবং গল্ফের জন্য এই যে আমাদের একটা অপশন ছিল যেটা হচ্ছে রাইডার কাপ। রাইডার কাপ কিসের জন্য? এটা গলফ খেলার সঙ্গে আমাদের যুক্ত বা টুর্নামেন্টে হিসেবে আমাদের কিন্তু এই যে রাইডার কাপটাই হচ্ছে যে কি আমাদের আ গলফ খেলার সাথে যুক্ত। এরকমই প্রশ্ন আছে। এটা কোন খেলার সাথে যুক্ত বা এটা কোন খেলা? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো আমরা ১০ টা কোয়েশ্চেন ভালোভাবে আমরা আলোচনা করলাম। অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটা কেমন ছিল এবং আমরা যে 50 কোয়েশ্চেন যে বাকি আছে সেকেন্ড ক্লাস এটা আমরা আগামী কালকে নিয়ে আসবো। আর অবশ্যই নতুন যদি মেম্বার হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পারলে একটুখানি অবশ্যই শেয়ার করো এবং তোমরা জিকে এবং জিএস এ তোমরা কি রকম ক্লাস চাইছো একটু কমেন্ট করবে। আমি তার উপরে কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।